ভালোবাসাটা ছিল নিঃস্বার্থ আর কায়ের ভালোবাসাটাও ছিল নিঃস্বার্থ, কিন্তু কারোর ভালোবাসাটাই পূর্ণতা পায়নি। এখন তোমরা যারা বলছিলে যে কুকিকে নিয়ে আসো এর ভিতরে, তো মানে জেকে আমি কখনো এর ভিতরে নিয়ে আসতে পারতাম না, যেহেতু এটা মাহি আপু লিখেছে। তো এই সম্পর্কে মানে এই স্টোরি সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। এই স্টোরিতে কায়ের সাথে কিন্তু জেনিকে হচ্ছে আপু মেল করাতে পারতো, কিন্তু মেল করায়নি, যেহেতু টেকুকের মেলটা হয়নি, ওই জন্য কায়েকেও জেনির সাথে মিল দেয়নি। আর তোমরা যারা বলছো যে আপু এর ভিতরে জেকে নিয়ে আসো, এখানে ভিতরে জেকে কিভাবে নিয়ে আসবো? তোমরা সম্পূর্ণ স্টোরি না দেখলে তো বুঝতে পারবে না যে কিভাবে কি। এখন তোমরা যদি বলো যে আপু এটা জাস্ট এমনি ইমাজিং দাও দিয়ে তারপরে হচ্ছে কি একটা বোনাস পার্ট দাও, এটা কখনোই সম্ভব না। এটা বোনাস পার্টের মতো শেষ হয়নি। যদি বোনাস পার্টের মতো শেষ হতো তাহলে আমি অবশ্যই বোনাস পার্ট দিতাম। আরেকটা কথা, সবসময় পূর্ণতা তোমরা সবাই হ্যাপি এন্ডিং পছন্দ করো, এটা আমিও জানি। আমিও হ্যাপি এন্ডিং বেশি পছন্দ করি, কিন্তু সবসময় কিছু কিছু স্টোরিতে আছে, কিছু কিছু বাস্তবতায় আছে হ্যাপি এন্ডিং মানায় না। আর কিছু কিছু ক্ষেত্রে আছে হ্যাপি এন্ডিং দিলেও সেটা কিন্তু মনে হয় যে হয়তোবা জাঙ্কুককে মাফ করা যায়নি। অনেকেই তো দেখেছো তাই না, যে জাঙ্কুককে অনেক কেউ কষ্ট দিতে চায় না বা তে অনেক কষ্ট পায়। তো এই ক্ষেত্রে কি হয়েছে যে এখানে যদি হ্যাপি এন্ডিংও চলে আসতো তাহলে কি সবাই বলতো যে আপু জাঙ্কুককে আরেকটু বেশি কষ্ট দিলে হয়তোবা ভালো হতো। আসলে জাঙ্কুককে বেশি কষ্ট দিলে যদি ভালো হতো, এইটা যদি তোমরা হ্যাপি এন্ডিং চাও, তা আবার তোমরা যদি স্যাড এন্ডিং কেন মেনে নিতে পারো না, আমি এটাই বুঝি না। হ্যাপি এন্ডিং হইলে তোমরা যখন বলতা, যদি হ্যাপি এন্ডিং এটা দিত তাহলে তোমরা বলতা যে আপু জাঙ্কুককে আরেকটু কষ্ট দিলে বেশি ভালো হতো। এখন যেই হচ্ছে কি এটা স্যাড এন্ডিং দিয়েছি, এখন তোমরা হয়তোবা এটা বলবা যে আপু স্যাড এন্ডিং কেন দিলা, হ্যাপি এন্ডিং কেন দিলা না। তোমাদের এরকম কথা তো আমি মেনে নিতে পারবো না, তাই না? আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, ঠিক আছে, কিন্তু ভিডিওর লাস্টে মানে এক কথায় ভিডিও না দেখেই তোমরা কমেন্ট করো। আমার কথাটা হচ্ছে তোমরা ভিডিও দেখো তারপরে কমেন্ট করো, ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করো না। যদি ভিডিও দেখে কমেন্ট করতে পারো তাহলে কমেন্ট করবা, না হলে কাউকে কমেন্ট করার দরকার নাই। আর ভিডিও না দেখে যদি কমেন্ট করো, এরকম সাবস্ক্রাইবার আমার কোনো প্রয়োজন নাই যে আমার ভিডিও না দেখেই তোমরা কমেন্ট করছো যে আপু না দেখে বলে দিচ্ছি সুন্দর হয়েছে। এটা কেমন কথা? তোমরা আগে সম্পূর্ণ দেখো, তোমাদের যদি মনে হয় যে না স্টোরিটা ভালো লেগেছে তাহলে তোমরা কমেন্ট করো, নাহলে কমেন্ট করো না। তো প্লিজ ভিডিওটা না দেখে তোমরা কেউ কমেন্ট করো না যে আপু ভালো হয়েছে বা হ্যান ত্যান। যাই হোক, তোমরা তোমাদের মতো যে কমেন্টগুলো করো। তো যাই হোক, এইটুকুই কথা বলার ছিল। আর স্টোরিটা খারাপ লাগলেও আমার কিছু করার নাই। আমি এই স্টোরিটা যতবার পড়েছি, মানে এর আগে পড়েছি আর এখন ড্রাইভিং করতে যে আমি যথেষ্ট পরিমাণে কান্না করেছি। আর অরিজিনাল কান্নার ভয়েসই আমি এখানে দিয়েছি। মানে আমি স্টোরিটা পড়তে পড়তে এতটাই ইমোশনাল আর এতটাই কান্না করেছি যে আমার অরিজিনাল ভয়েসটাই চলে এসেছে লাস্টের। এইটুকু কি বলবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাবাই। আর স্টোরিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। পরের দিন সকালেতে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে এসেছে। খাবার টেবিলে সবাই উপস্থিত ছিল। তে এসে বসলো। রেডি হয়েছিস তে? মনে আছে? ভাইয়া মনে আছে। তুই যা বলবি তাই হবে। নাস্তা শেষ করে সবাই একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় গঙ্গেয় সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে। অফিসে পৌঁছে সবাই জরুরি মিটিং এর জন্য ডাকে যেহব। আমার সকল স্টাফ সবার উদ্দেশ্যেই বলছি, আজ আমাদের অফিসে বড় বড় বিজনেসম্যানরা আসবে, সেটা আমাদের সবারই জানা আছে। আমি চাই যারা আসবে তারা যেন আমাদের কোম্পানির সুনাম করে। স্টাফরা সবাই সম্মতি জানালো। সবাই যার যার কাজে চলে গেল। এদিকে নামজুন সাহেবের বাসায়। জাঙ্কুক, তুমি রেডি? জি পাপা। আমি চাই প্রেজেন্টেশন তুমি হ্যান্ডেল করো, তাই ম্যানেজারকে আমাদের সাথে নিব না। কি তুমি কি বলো? যেমন তোমার ইচ্ছা। ওকে, চলো যাওয়া যাক। যথাসময়ে সব কোম্পানির লোক কনফারেন্স রুমে উপস্থিত হয়েছে। সেখানে কিম কোম্পানিও আছে। জব বসেছে, তার বাম পাশে সুগা, তার বাম পাশে তে, আর তের বাম পাশের চেয়ারে কাই বসেছে। জাঙ্কুক তের সামনাসামনি বসেছে। তে ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে আর মুসকি মুসকি হাসছে। জাঙ্কুক আর চোখে বারবার থেকে দেখছে। তাহলে কাজ শুরু করে যাক। ওকে। প্রথমে কয়েকটা কোম্পানির প্রেজেন্টেশন শো করা হলো, কিন্তু শেষ করার আগেই তে নেক্সট বলে থামিয়ে দেয়। এর মানে তার পছন্দ হয়নি। এবার পালা জাঙ্কুকের। সে সামনে যাওয়ার আগেই একবার তের দিকে তাকালো। তে এখনো ফোনের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বড় পর্দাটার দিকে এগিয়ে গেল এবং তার কাজ বোঝাতে লাগলো। এবার তে আর নেক্সট টাইম বলেনি, তার মানে তার পছন্দ হয়েছে। জাঙ্কুক কথা বলছে আর তের দিকে দেখছে। কখন তে তাকে থামিয়ে দেবে? যখন জাঙ্কুকের বোঝা শেষ তখন। আই অ্যাম ইমপ্রেসড মিস্টার জিওন জাঙ্কুক, আপনার প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে। কথাটাতে ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল।
জাঙ্কুক এবার আরো বেশি অবাক হলো। জাঙ্কুক তার জায়গায় গিয়ে বসলো। কিম নামজুন খুশি হলো ছেলের কাজে। তারপর একে একে সবাই তাদের কাজের সম্পর্কে জানালো। তে 7টা কোম্পানি সিলেক্ট করেছে, তার মধ্যে কিম কোম্পানিও আছে। জব এই 7টা কোম্পানির লোক রেখে বাকিদের বিদায় জানালো। মিটিং শেষ করে তে সবার কাগজ সিগনেচার করে দিয়েছে, শুধু জেহপ আর সুগা সিগনেচার বাকি। জেহপ আর সুগাও সিগনেচার করে দিচ্ছে। 6টা শেষ, শুধু নামজুন সাহেবেরটা বাকি। হঠাৎ সুগার ফোন বেজে উঠলো। হ্যালো বেবি, আমরা সিউলে আছি, এয়ারপোর্টে এখনই গাড়ি পাঠাও। সারপ্রাইজ বেবি? সারপ্রাইজ দেওয়ার জন্য তো এসেছি। তে হাসতে কাইকে একটা কাজের জন্য বাইরে পাঠিয়েছে তে। ভাইয়া আমাকে যেতে হবে। ওকে, তাহলে মিস্টার কিম সাহেব, আজ তো আপনার ডিলে সিগনেচার করা হলো না। সুগা এয়ারপোর্টে যাচ্ছে। আমি অন্য লোক পাঠাচ্ছি। শিওর মিস্টার কিম নামজুন? ইয়া। কাকে? ড্রাইভারকে। আর ইউ ম্যাড মিস্টার কিম? কেন? আমাদের স্পেশাল গেস্ট, আমরা চাইলে তো আমাদের ড্রাইভারকেই পাঠাতে পারতাম। ও সরি মিস্টার জেহপ, তাহলে জাঙ্কুক নিজে রিসিভ করে নিয়ে আসবে। তাহলে চলবে। ওকে জাঙ্কুক, যাও ওনাদের গেস্টকে রিসিভ করে নিয়ে আসো এয়ারপোর্ট থেকে। কিন্তু পাপা। কোনো কিন্তু নেই, যাও, আমি কথা দিয়েছি ওনাদের। ওকে, কিন্তু ওনাদের চিনব কি করে? কোনো সমস্যা নেই মিস্টার জংকুক, আপনি যান, আমি আপনার পিক ওনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, ওনারা আপনাকে চিনে নেবে। ওকে বলাই বিদায় নিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে জাঙ্কুক এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ বলল, এক্সকিউজ মি। জাঙ্কুক ঘুরে দাঁড়ালো। অপরূপ সুন্দরী দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরীর বলতেও ভুল হবে। পরনে কালো প্যান্ট আর সাদা শার্ট, চোখে সানগ্লাস, কানে হেডফোন, প্রায় সেম সেম। আপনি জাঙ্কুক? হ্যাঁ। ওকে চলেন, লাগেজ দুটো গাড়িতে তোলেন। জাঙ্কুক এবার মনে হচ্ছে সে ড্রাইভার। কোনো রকম রাগটা দমন করে লাগেজ গাড়িতে উঠালো। এবার মেয়ে দুটো গাড়ির পিছনে সিটে গিয়ে বসলো। জাঙ্কুকের এবার সত্যিই মনে হচ্ছে সে ড্রাইভার। কিছু না বলে চুপচাপ ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়। এদের পরিচয়টা দিয়ে দিই, চলো দেখা যাক এরা কে। একজন হচ্ছে জিমিন আর একজন হচ্ছে ওয়ায়েন। দুজনে প্রফেশনাল মডেল, প্যারিসে থাকে। জিমিন হচ্ছে সুগার ফিয়ন্সি আর ওয়ায়েন জেহপের। জেহপ সুগা আর তে সিউলে আসছে, এটা জিমিন আর ওয়ায়েন জানে। তারা দুজন না জানিয়ে এসেছে সুগা আর জেহপকে সারপ্রাইজ দিতে, কিন্তু তে ঠিকই জানতো ওরা দুজন আজকে সিউলে আসছে। তাই তো তখন মুস্কি মুস্কি হাসছিল। জিমিন আর ওয়ায়েন তখন কথা বলছিল, জাঙ্কুক ড্রাইভ করছিল আর লুকিং গ্লাসে ওদের দিকে তাকাচ্ছিল বারে বারে। জিমিন ব্যাপারটা খেয়াল করে। জিমিন ওয়ায়েনকে বলে এই ব্যাপারে। না, জিমিনের আর ভালো লাগছে না। সে হাতে থাকা ছোট্ট পার্স খুলে গান বের করে আর লুকিং গ্লাসে গুলি করে দেয়। জাঙ্কুক এক চিৎকার দিয়ে গাড়ি ব্রেক করে। মুহূর্তে গ্লাস ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কয়েক টুকরো কাঁচ জাঙ্কুকের গায়ে এসে পড়ে, ফলে কেটে গিয়ে রক্ত বের হয়। জিমিন আর ওয়াইন গাড়ি থেকে নেমে যায় আর কাউকে কল দেয়। জাঙ্কুকের এমন পরিস্থিতিতেও ওদের কিছু যায় আসে না। কোথা থেকে একটা কালো গাড়ি এসে থামে জিমিন আর ওয়াইন এর সামনে। জিমিন ইশারা দিতেই জাঙ্কুকের গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে ওই গাড়িতে তোলে। ওরা দুজন কালো গাড়িতে উঠে চলে যায়। জাঙ্কুক শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখে। জিমিন আর ওয়াইন হিয়ং কোম্পানিতে ঢোকে, তেকে জড়িয়ে ধরে। ভি ভি ভি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। এরপর ওয়াইনও জড়িয়ে ধরে। জিমিন গিয়ে সুগার কোলে বসে পড়ে। নামজুন সাহেব একটু লজ্জা পেল। যেও পার সুগার কাগজে সিগনেচার করে দেয়। নামজুন সাহেব খুশি হয়ে যায় আর বিদায় নিয়ে চলে যাবে। তখনই তার ফোনে কল আসে জাঙ্কুক হসপিটালে। না। কি হয়েছে? জাঙ্কুক নাকি হসপিটালে? কথাটা শুনে তের ভিতরটা ছ্যাদ করে ওঠে। চোখ তুলে একবার তাকায় নামজুন সাহেবের দিকে, তারপর চোখ নামিয়ে নেয়। কি মনে করে কাইকে সাথে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। নামজুন সাহেবও বেরিয়ে গেল। সুগা কি মনে করে দীর্ঘশ্বাস ছাড়লো। ওয়াইন ডার্লিং, কি হয়েছে বলো তো? কিছু না তো, জাঙ্কুক তো তোমাদের সাথেই ছিল তাহলে। ওহ জান, তেমন কিছু না, ও বারে বারে নজর দিচ্ছিল, তাই লুকিং গ্লাসে একটা গুলি করেছি। তাতেই হসপিটালে? মানে বুঝলাম না। যাই হোক, তের মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। আই এম সরি জান। ইটস ওকে বেবি, চলো বাসায়। তারপর ওরা সবাই মিলে বাসায় চলে যায়। তে কাইকে সাথে নিয়ে লং ড্রাইভে যায়। কাই গাড়ি একটা নদীর পাড়ে এনে থামাই। তে তুমি কি আপসেট? জাঙ্কুকের জন্য কি খুব কষ্ট হচ্ছে? না, আমার একটুও কষ্ট হচ্ছে না কাই ভাইয়া, বলে কান্না করতে শুরু করে। প্লিজ তে, কান্না করো না, অনেক কান্না করে ফেলেছো তুমি। আমি যদি ম্যাজিক জানতাম তাহলে ম্যাজিক করে তোমার কান্না বন্ধ করে দিতাম, যাতে তুমি আর কখনো কান্না করতে না পারো। অনেক মন খারাপের মাঝেও তে হেসে দেয়।
তারপর কান্নার ভেজা কণ্ঠে বলে, এত কেন ভালোবাসো আমাকে? জানো না বেশি ভালোবাসলে কষ্ট বেশি পেতে হয়? সেটা তুমি নিজেই বুঝতে পারছো। হয়তো অতীত কেন মানুষের পিছু ছাড়ে না বলতে পারো? অতীত আছে বলে আমরা অনেক শিক্ষা নিতে পারি। অতীত থেকে যেন জীবনে আর কোনো ভুল করার আগে অতীত মনে করিয়ে দেয়। ঠিক বলেছো। অন্যদিকে নামজুন সাহেব হসপিটালে পৌঁছানোর পর থেকে জাঙ্কুককে একই প্রশ্ন করে যাচ্ছে, কি করে এসব হলো? কিন্তু জাঙ্কুক শুধু বলে যাচ্ছে সে অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু নামজুন সাহেবের মনে হচ্ছে জাঙ্কুক তার কাছে কিছু একটা লুকাচ্ছে। এই কয়েক বছরে তার ছেলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, যেটা সে ভালোই বুঝতে পারছে। কিন্তু হঠাৎ এত পরিবর্তন কেন তা অনেকবার জানতে চাইলেও জাঙ্কুক কখনো মুখ ফুটে বাবাকে কিচ্ছু বলেনি। এরপর কেটে গেছে 3 দিন। এই 3 দিনেতে বাসা থেকে বের হয়নি, কিন্তু জাঙ্কুকের খোঁজ খবর সে প্রতিনিয়ত নিয়েছে। আজ জাঙ্কুক বাসায় ফিরেছে। এমনিতেও ডাক্তার বলেছিল আজই বাড়িতে নিয়ে যেতে পারবেন, কিন্তু নামজুন সাহেব কিছুতেই সে কথা শুনতে রাজি নন। তার একমাত্র আদরের সন্তান হচ্ছে জাঙ্কুক। তার গায়ে সামান্য পরিমাণ আঘাতও তিনি সহ্য করে না। সেখানে তো জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট করেছে, তাই সে কোনো রিস্ক নিতে চায় না। সন্ধ্যার পর তে রেডি হয়ে নিচে এসেছে। সবাই তখন লিভিং রুমে বসে আছে। আরে তে, কোথায় যাচ্ছিস? ক্লাবে। কেন তে, আমরা কি তোর কোনো কিছুর অভাব রেখেছি? হঠাৎ এমন কথা কেন বলছো ভাইয়া? না হলে তুই নিজেকে এতটা কষ্ট কেন দিচ্ছিস? নাকি জাঙ্কুকের? আর কিছু বলার আগেই তে চেঁচিয়ে উঠলো, না না না, আমি ভাবতে চাই না জাঙ্কুককে নিয়ে, ওর কথা মনে করতে চাই না। অতীত যতই ভুলতে চাস, তাও অতীত কিন্তু পিছু ছাড়ে না। থাক না ভাইয়া, তের যা ভালো লাগে করতে দিন। আপনারা তো সব জানেন। সুগার জেহব সহ সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তে বেরিয়ে যায়। কায়তের পিছু পিছু যায়। তে গিয়ে সোজা গাড়িতে বসে। কাই গিয়ে ড্রাইভিং সিটে বসে। ক্লাবে যাবে কাই ভাইয়া? তে শান্ত হও, ভয় নেই কাই ভাইয়া, আমি ঠিক আছি। কাই আর কিছু বলল না। গাড়ি স্টার্ট দেয় আর ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়। তে জ্বালানা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাই আর চোখে দেখছে তেকে আর ভাবছে, একটা মেয়ে যতই বলুক মুখে সে ঠিক আছে, কিন্তু আমি তো জানি ওর মনে কি চলছে। ভালো তো আমিও বেসেছি। ভাবনার মাঝে ওরা ক্লাবে পৌঁছে যায়। তে সোজা গিয়ে বারে বসে পড়ে। আজ তার সত্যিই ভালো লাগছে না, তাই ড্রিঙ্কস করবে। কায়ও এসেছে তের কাছেই বসে আছে, কারণ সে জানে এই মেয়ে ড্রিঙ্কস করলে এর অবস্থা কি হয়। জাঙ্কুকও এসেছে ক্লাবে। মূলত তে জানে জাঙ্কুক আজ ক্লাবে এসেছে। তারই খুবই কাছের একজন খবর দিয়েছে তাকে, তাই তো ছুটে এসেছে। কিন্তু সুগা আর জেহপের কথা শুনে অতীতের অনেক কিছুই মনে পড়ে গেল। জাঙ্কুক দূর থেকে দেখছিল তাকে। ভিকে তার কেমন সন্দেহ হয়। কাছে গিয়ে কথা বলার সাহস নেই তার, কারণ কাই সহ বডিগার্ডের অভাব নেই। তাকে ভিড় কাছে ঘেঁষতেই দেবে না। তে ড্রিঙ্কস করছে আর কাই বারে বারে নিষেধ করছে, ম্যাম আর খাবেন না। তে কায়ের কথা শুনেও যেন শুনছে না। তে এখন পুরো ড্রাঙ্ক। কায়ের ফোনে কল আসছে বারে বারে। জেব কল দিয়েছে তের খবর নিতে, কিন্তু ভিতরে এত পরিমাণ শব্দ যে কল রিসিভ করলেও কথা শোনা যাচ্ছে না। তাই কাই ফোনটা হাতে নিয়ে বাইরে চলে গেল। আর যাওয়ার আগে তেকে বলল, ম্যাম আপনি এখানে থাকেন, আমি 1 মিনিট কথা বলে আসছি। তে মাথা নাড়ালো, যার অর্থ হচ্ছে ওকে। কাই চলে গেল। এর মধ্যে তে এলোমেলো পায়ে হাঁটতে শুরু করছে। কোথায় যাচ্ছে জানা নেই তার। হঠাৎ পা ফসকে পড়ে যাবে তার আগেই শক্ত হাতে টান পড়লো। তে নেশা নেশা চোখে তাকালো আর মুচকি হাসি দিল। লোকটি তেকে ধরে একটা রুমের দিকে নিয়ে গেল। ছেলেটি একটা রুমের ভিতরে নিয়ে যায়। তার মনে একটাই প্রশ্ন, সে যা ভাবছে তাই যেন সত্যি হয়। ভেবে তেকে বেডের উপর শুয়ে দেয়। তের কোমর থেকে টপসটা একটু উপরে উঁচু করতেই তার চোখ বড় বড় হয়ে যায়। তখনই তে লোকটার হাত শক্ত করে ধরে ফেলে। আরে আরে মিস্টার জংকুক যে, আপনার সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? হ্যাঁ, ছেলেটা জংকুকে ছিল, কারণ ওর মনে সন্দেহ ছিল। তের কোমর থেকে কখনো স্কার্টটা নিচে নামাতে দেয় না, আর ডান্স করার সময় যদি নেমে যেত তাহলে তে টেনে সেটাকে আবার উপরে তুলে দিত। জাঙ্কুক কয়েকবার খেয়াল করেছে সেটা। তের কোমরে ট্যাটু করা আছে, জেকে লেখা। জাঙ্কুক নিজেই তেকে নিয়ে এই ট্যাটু করিয়ে দিয়েছিল তের ইচ্ছেতে। তাই কৌতূহল দমাতে না পেরে তেকে একা পাওয়ার সুযোগ খুঁজছিল। আর কাইকে বাইরে যেতে দেখে জাঙ্কুক এই সুযোগটাই নেয়। সে ভেবেছিল তে পুরো ড্রাঙ্ক, কিন্তু তের কথা শুনে মনে হচ্ছে না তে ড্রাঙ্ক। জাঙ্কুকের চোখ এতক্ষণে ভিজে এসেছে। ছলছল নয়নে তাকিয়ে আছে সে তের দিকে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। কি হলো, কিছু বলছেন না কেন মিস্টার জিওন জংকুক? আমাকে এখানে নিয়ে আসার সাহস আপনি কোথায় পেলেন? জাঙ্কুক কাঁপা কাঁপা হাতটা তের দিকে এগিয়ে দিতেই তে 2 কদম পিছিয়ে গেল। তে, আমার তে, তুমি বেঁচে আছো তে? বেঁচে আছি, কিন্তু একটু ভুল করছেন।
জিয়ন জংকুক, আপনার তে বলে। আপনার তে 7 বছর আগেই মারা গেছে, যাকে আপনি নিজে হাতে খুন করেছেন। না তে, আমার কথাটা শোনো। বলে থেকে ধরতে এগিয়ে যায় আর তে জাংকুককে একটা থাপ্পড় মারে। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। এইতে সেইতে না, এইতে এখন ভি, আর আমাকে স্পর্শ করলে নিজেই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তে তে নয়, ভি। তে মরে গেছে। জাংকুক আরো কিছু বলতেই যাবে তার আগেই কায়ের গলা শুনতে পায় তে। সে তাকে ম্যাম ম্যাম করে ডাকছে। তে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় আর একটা হাসি দিয়ে, কাই, এই তো আমি। কোথায় ছিলেন ম্যাম? আপনাকে কোথাও না দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হয়নি। আমার বোরিং লাগছিল তাই একটু ওইদিকে গিয়েছিলাম। হাতটা পিছনের দিকে দেখিয়ে বলে, ওকে এখন বাসায় চলেন, অনেক রাত হয়েছে। ছাড় চিন্তা করছে। ওকে। দুজনে বাইরের দিকে যেতে থাকে। তে পিছনে ঘুরে তাকায়, দেখে জাংকুক ওর দিকেই তাকিয়ে আছে। তে একটা তাচ্ছিলের হাসি দেয়। সেদিনের পর তে না ক্লাবে গিয়েছে আর না অফিসে গিয়েছে, কারণ তে জাংকুকের সামনে আপাতত পড়তে চায় না। কারণ জাংকুক যখন জানতে পেরেছে ভিতে, তাহলে ওর সঙ্গে কথা বলার জন্য নিশ্চয়ই জাংকুক তের খোঁজ করবে। সুগার যে বুঝতে পারে না তে কেন বাসায় বসে আছে, নতুন প্রজেক্টের কাজ শুরু করবে, সেটার প্ল্যান তে ছিল। কিন্তু তে এমন চুপচাপ থাকার কারণ ভেবে পাচ্ছে না ওরা। তে রুমে যাই। হাই তে, জিমিন ভাবি আসো। এতদিন হয়ে গেল সিউলে এসেছি, আমাদের কোথাও ঘুরতে নিয়ে গেলে না? তাহলে চলো পিকনিক হয়ে যাক সিউলের বিচে। মন্দ হয় না, আমি সবাইকে বলেছি। বলে দৌড়ে চলে যাই। তে কাইকে ডেকে সব বুঝিয়ে দেয়। কাই ফোন করে সিউলের সবচেয়ে নামি দামি রিসোর্টে আর রুম বুকিংও দেয়। তে হয়ে গেছে, বাকি সব ওরাই ব্যবস্থা করে দিবে। তুমি যাবে না? অফিসের অনেক কাজ বাকি আছে, আমি না গেলে হয় না? না কাই ভাইয়া, তুমি তো জানো আমি একমাত্র তোমার সাথেই কমফোর্টেবল ফিল করি। তোমাকে ছাড়া আমি যেতে চাই না। ওকে, আমি ম্যানেজারকে কল করে সব বুঝিয়ে দিচ্ছি। তের মুখে হাসি ফুটে ওঠে। ওইদিকে সুগার জিহব রেডি হয়ে বের হচ্ছে। কোথায় যাচ্ছ? অফিসে। অফিস ক্যান্সেল কেন? কারণ আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি সিউলের বিচে। কে বলেছে? তে তে বলেছে। তাহলে রেডি হও, আমরাও ড্রেস চেঞ্জ করে আসি। বলে সুগার জিহব চলে যায় চেঞ্জ করতে। জিমিন আর ওয়াইন ও চলে যায় রেডি হতে। এদিকে তে কাইকে সব বুঝিয়ে দেয় কি কি করতে হবে। তে আপাতত দুশ্চিন্তা মুক্ত থাকতে চাই, সবার সাথে একটু হাসি খুশি থাকতে চাই। কায়ও একটা হাসি উপহার দিয়ে চলে যায়। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। 2 ঘন্টা পর ওরা রিসোর্টে এসে পৌঁছায়। জিমিন আর ওয়াইন সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, কিন্তু তে চাইছিল সে একটু রেস্ট নিবে, কিন্তু তার হলো না। ওদের টানাটানিতে যেতেই হলো। সাথে কাই, জেহব, সুগাও আছে। জিমিন, তে আর ওয়াইন গিয়ে সমুদ্রের পানিতে নেমে পড়ে আর অনেক মজা করতে থাকে। এক মুহূর্তের জন্য তে ভুলেই যায় তার একটা অতীত আছে। সুগা জিহব নেমে পড়ে পানিতে, শুধু কাই উপরে দাঁড়িয়ে আছে। কাই, চলে এসো। না স্যার, আমি এখানেই ঠিক আছি। তাছাড়া তের ফোনটাও আমার কাছে। কতবার বলেছি অফিসের বাইরে আমাকে স্যার বলবা না, ভাইয়া ডাকবে। সরি স্যার, না মানে ভাইয়া। সুগা আর জিহব দুজনেই হেসে দেয়। কাই ভাইয়া এসো, তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন? কাই হাত উঁচু করে তের ব্যাগ আর মোবাইল দেখায়। তে হেসে ওগুলো বডিগার্ডের কাছে রেখে পানিতে নেমে এনজয় করতে বলে। কায়ের আজ অনেক ভালো লাগছে তেকে এতটা হাসি খুশি দেখে। কতদিন পর আজ মেয়েটা প্রাণ খুলে হাসছে। তে, জিমিন, ওয়াইন একে অপরকে পানি ছিটিয়ে দিচ্ছে। এরপর বিকেলের দিকে সবাই মিলে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, মজা করে অনেক। সন্ধ্যার পর সবাই রিসোর্টে ফিরে যায়, শুধু তে আর কাই থাকে। তে শুধু একবার বলেছে, আমি আর কিছুক্ষণ থাকতে চাই ভাইয়া। ওকে, কিন্তু বেশি রাত করবে না। আচ্ছা কাই, তুমি থাকো তের সাথে, আর বডিগার্ড তো আছেই। না ভাইয়া, বডিগার্ড লাগবে না, আমরা বেশি দেরি করব না। তুমি ফেরার পর কিন্তু আমরা ডিনার করবো তে। হ্যাঁ তে, ওকে আমার লক্ষ্মী ভাবিরা। ভাবি ডাকটা শুনে জিমিন আর ওয়াইন দুজনেই লজ্জায় লাল হয়ে যায়। দেন ওরা চলে যায়। তে আর কাই বিচে বালির উপর বসে আছে, দুজনের মাঝেই নীরবতা। তে মনে পড়ে যায় সেদিন রাতে জাঙ্গুকে থাপ্পড় মারার কথা। একটা দীর্ঘ শ্বাস ছাড়ে তে। তেকে এমন ভাবে নিঃশ্বাস ছাড়তে দেখে কাই বলে, কি হয়েছে তে? কই কিছু না তো, কি ভাবছিলে? কিছু না কাই ভাইয়া, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এনে দিবে? আইসক্রিম আনতে একটু দূরে যেতে হবে, তুমি একা? সমস্যা নেই, তুমি যাও, আমার কিছু হবে না। শিওর? আর কিছু হলে তোমাকে কল দিব। ওকে
ওকে বলেই চলে যায় কাই। তে বালিতে আঙুল দিয়ে আঁকিবুকি করছিল, এমন সময় কয়েকটা মাতাল লোক সেদিকে দিয়েই যাচ্ছিল। তেকে দেখে তারা ব্যাক সাউন্ড দিতে থাকে, তা দেখে তে উঠে চলে যেতে লাগে। ভাবে কাইকে কল করে লোকেশন পাঠিয়ে দেব, কিন্তু তেকে পেছন থেকে একটা লোক জড়িয়ে ধরে, আর এমন ভাবে ধরেছে তে নড়তে পারছে না। তারপর চারজন তের হাত পা ধরে নিয়ে যেতে থাকে। তে চিৎকার করবে তাও পারছে না, একজন ওর মুখ ধরে রেখেছে। লোকগুলো থেকে পাশের জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। তে হাত পা ছোটাছুটি করছে ছাড়া পাওয়ার জন্য। এমন সময় একটা ছেলের মুখে ঘুষি দেয় একজন লোক। লোকটা পড়ে যায় বালির ওপর। বাকি তিনজন থেকে ছেড়ে দিয়ে যে মেরেছে তাকে ধরতে যায়। জাঙ্কুক তখন লোকগুলোর সাথে মারপিটে ব্যস্ত। তেও সাথে দুইটা লোককে পিটাচ্ছে। লোকগুলো ভয়ে পালিয়ে যায়। তে ধন্যবাদ মিস্টার জঙ্কুক। তে তোমার সাথে আমার কথা আছে। সরি মিস্টার জঙ্কুক, তে মারা গেছে। আমি ভি, আর আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ তে কথাটা শোনো। বলে তের হাত ধরতে চাই জঙ্কুক। তে ঝামটা দিয়ে সরিয়ে দেয় আর চলে যেতে লাগে। জাঙ্কুক তের পিছু পিছু যেতে থাকে। সেটা দেখে তে বলে, দেখেন মিস্টার জঙ্কুক, প্লিজ আমার পিছু করবেন না। আমি চাই না আপনাকে নিয়ে আমার ফ্যামিলি আমাকে কোনো প্রশ্ন করুক। বলে তে চলে যায়। জাঙ্কুক ঠায় দাঁড়িয়ে আছে, চোখের পানি ফেলছে। এদিকে কাই আইসক্রিম নিয়ে এসে তেকে দেখতে না পেয়ে তের নাম ধরে ডাকতে থাকে, খুঁজতে থাকে তেকে এদিকে ওদিকে। পরে মোবাইলটা বের করে কল দেয়, রিং হচ্ছে কিন্তু তে ধরছে না। কায়ের চিন্তা বেড়ে যায়। আর ওদিকে তেকে ধরে নিয়ে যাওয়ার সময় তের ব্যাগটা কোথায় পড়ে গেছে সেটা তে নিজেও জানে না। তে ফেরার সময় ফোনের শব্দ পেয়ে সেদিকে যায়। ব্যাগটা হাতে নিয়ে কল রিসিভ করে কাইকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে। কাইও দাঁড়িয়ে থাকে। তে কোথায় গিয়েছিলে? অনেকদিন হয় দৌড় প্র্যাকটিস করা হচ্ছে না, তাই ভাবলাম একটু করে নিই। আর ইউ সিরিয়াস? সত্যি। অ্যান্ড আই এম সরি কাই ভাইয়া। ইটস ওকে, নাও আইসক্রিম নাও। তে আইসক্রিমটা হাতে নিয়ে খেতে শুরু করেছে আর ব্যাগটা কায়ের হাতে ধরিয়ে দেয়। জাঙ্কুক অসহায়ের মতো তাকিয়ে আছে। কাইকে তের এত কাছে দেখে কেন যেন জাঙ্কুকের সহ্য হচ্ছে না। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে তে একটা প্ল্যান করে আর জেহব সুগাকে বলে। ওদের কাছে তের প্ল্যানটা ভালোই লাগে। জেহব উকিলকে কল করে সব বলে। উকিল ঠিক আছে বলে ফোন রেখে দেয়। 1 সপ্তাহ পর আজ অফিসে যাওয়ার জন্য বের হয়েছে সবাই। তে আর কাই তাদের গাড়ি নিয়ে চলে গেল। জেহব আর সুগা তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আজকে মিটিং এ সবাইকে ডাকা হয়েছে, যেখানে জাঙ্কুক আর তার বাবাও আছে। কনফারেন্স রুমে সবাই উপস্থিত। যথা সময়ে তেও এসে হাজির হলো। জেহব মিটিং শুরু করলো। আপনাদের সবাইকে ডাকা হয়েছে। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। তারপর জেহব সব বুঝিয়ে বলে। আমরা সিউল বিচের পাশে একটা দ্বীপ আছে, সেটা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। আর সেখানে পর্যটকদের জন্য পার্ক আর কিছু রিসোর্ট তৈরি করব, যাতে পর্যটকরা সেখানে থাকতে পারে আর মজা করতে পারে। এখন আপনারা বলেন কে কে ইনভেস্ট করতে চান? ইয়ং কোম্পানি যেখানে নিজেই দায়িত্ব নিয়ে কাজ করতে চাইছে সেখানে না বলার কি আছে, কারণ সবাই জানে ইয়ং কোম্পানির আজ অবধি যা যা কাজ করেছে তার কোনোটাতেই লস হয়নি। সবাই মত দিলেও নামজুন সাহেব মত দিলেন না, কারণ তার মনে হয় যেখানে সিউলের মতো এত সুন্দর একটা সি বিচ আছে সেখানে ওই ছোট্ট দ্বীপে মানুষ কেন যাবে। ওকে মিস্টার নামজুন সাহেব, আপনি এখন আসতে পারেন। জাঙ্কুক কিছু বলতে চেয়েও বলতে পারলো না। নামজুনের সাথে বেরিয়ে গেল। কাজ শুরু হলো টানা 2 মাস। কাজের পর ওদের প্ল্যান অনুযায়ী সব করা হয়েছে। আর বিজ্ঞাপনের পাশাপাশি বড় বড় ব্যানার টাঙানো হয়েছে, যাতে সবাই দ্বীপ সম্বন্ধে জানতে পারে। এই 2 মাসে অনেক বিজি ছিল কাজটা নিয়ে। জাঙ্কুক শুধু আড়াল থেকে দেখেছে কতটা পাল্টে গিয়েছে মেয়েটা। কেটে গেছে আরো কয়েক মাস। ওদের প্ল্যান সাকসেস, তাই পার্টি দিয়েছে। হিয়ং কোম্পানির সবাই এসেছে। তেও এসেছে। কালো কালার একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, দেখে অনেক সুন্দর দেখাচ্ছে। জিমিন আর ওয়াইনও এসেছে পার্টিতে। জেহব সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ওদের ফিয়ন্সি বলে। নামজুন সাহেব আর জাঙ্কুকও এসেছে পার্টিতে। ওদেরকেও ইনভেস্ট করেছে জেহব। ওদের আসতে দেখে তে এগিয়ে গেল আর একটু খোঁচা মেরে বলল, আরে মিস্টার জাঙ্কুক সাহেব, আসেন আসেন। জানেন তো আজ আমাদের সাকসেস পার্টি? নামজুন একটু লজ্জা পেল, তবুও মুস্কে এসে বলল, কংগ্রেচুলেশন, থ্যাঙ্কস বলেই চলে গেল। জাঙ্কুক তাকিয়ে আছে তের যাওয়ার দিকে। জেহব পার্টিতে সবার উদ্দেশ্যে বলল তার আর সুগার বিয়ের ব্যাপারে। তারা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে। সেই সাথে তের ব্যাপারে কিছু বলতেই জাঙ্কুকের চোখ কপালে উঠে গেল। শুধু তাই না, মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমার বোন ভি, তাকে আপনারা সবাই চিনেন। ও বিয়ে করতে চায়, তাও কোরিয়ান ছেলেকে।
আজকের পার্টির কারণ আমাদের নতুন বিজনেস লাভ হয়েছে, তার জন্য হলেও আসল উদ্দেশ্য ভিড় যাকে ভালো লাগবে তাকেই সে বিয়ে করবে, এই জন্য আপনাদের পরিবার সহ ডাকা হয়েছে। কথাটা শুনতেই পার্টিতে আসা সকল ইয়ং তরুণরা তাদের চুল কোট টাই ঠিক করতে লাগলো। তে এতটাই সুন্দরী যে কোনো ছেলে তাকে বিয়ে করতে চাইবে, তার উপর ইয়ং কোম্পানির সিইও। কথাটা সবার ভালো লাগলেও জাঙ্কুকের ভালো লাগেনি। জিহোপের কথা তার কানে বারে বারে বাজতেছে। তে খেয়াল করলো জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। সেটা দেখে তে সব ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। একটু পর ডান্স শুরু করলো। তেকে কায়ের সাথে ডান্স করতে দেখে জাঙ্কুক ডান্স করতে শুরু করলো। তে নাচ শেষ করে পার্টি থেকে বিদায় নিয়ে চলে গেল। জাঙ্কুক অবশ্য সুযোগের অপেক্ষায় ছিল, তেকে একা পেলে কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু কাই সেই সুযোগ দেয়নি। এর 2 দিন পর নামজুন সাহেবদের অফিসে যায় একটা প্রস্তাব নিয়ে। এই 2 দিনে জাঙ্কুক বাসা থেকে বের হয়নি, কোথাও যায়নি, একা একা থেকেছে রুমে। নামজুন সাহেব রিসিপশনে গিয়ে বলে সে তের সাথে মানে ভীর সাথে দেখা করতে চাই। রিসিপশনের মেয়েটা তাকে বসিয়ে তেকে কল দেয়। হ্যালো ম্যাম, আপনার সাথে দেখা করতে এসেছে একজন। নাম কি? জি নামজুন। ওকে ভিতরে পাঠিয়ে দাও। তে ভেবেছিল জাঙ্কুক এসেছে হয়তো। নামজুন সাহেবের নাম শুনে একটু অবাক হয়। এর মধ্যে নামজুন সাহেব তের কেবিনে ঢোকে। আসেন, বসেন। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। তের কাশি উঠে যায়। কাই পানি এগিয়ে দেয় তেকে। হ্যাঁ বলেন। আমি চাচ্ছি সিউল শহরে একটা বড় শপিং মল করতে, আপনার কোম্পানি যদি সাথে থাকে। তারপর সব প্ল্যান তেকে দেখায় নামজুন। ওকে, আমি ভাইয়াদের সাথে কথা বলবো এই বিষয়ে। একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা। নামজুন চলে যায়। তে ভেবেছিল বিয়ের কথা শুনে হয়তো প্রস্তাব নিয়ে এসেছে। রাতে তে বাসায় ফিরে সুগার জিহোপের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। জিহোপ সম্মতি জানায়। তে রাতের খাবার শেষ করে নিজের রুমে চলে যায়। কায়ও তের পিছু পিছু যায়। একটা প্রজেক্ট নিয়ে ডিসকাস করার ছিল। কায় আর তে কথা বলছিল, এমন সময় তের ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? আমি জাঙ্কুক বলছি, তেকে একটু দেওয়া যাবে? কাই তের দিকে তাকায়। তে ল্যাপটপে কাজ করছিল, আর এই ফোনটা তে শুধু অফিসিয়াল কাজে ইউজ করে, যেটা কায়ের কাছে থাকে। তাই কাই আগে কল রিসিভ করে, পরে তেকে দেয়। ম্যাম বিজি আছে, বলো আমি কল দিয়েছি। সরি ম্যাম, এখন কথা বলতে পারবে না। কে তুমি? তের উপর এত অধিকার দেখাচ্ছ? কাই একবার তের দিকে তাকায়, তারপর বাঁকা হাসি দিয়ে বলে, হতে কতক্ষণ? কায়ের এই একটা কথায় জাঙ্কুক চুপ হয়ে যায়, কল কেটে দেয় আর ভাবে, তাই তো কোন অফিসের সিওর অ্যাসিস্ট্যান্ট বসকে দেখে ভয়ে থাকে, কথা বলার সাহস পায় না। সেখানে কায় দিব্যি 24 ঘন্টা তের সাথে থাকে, একসাথে ঘুরে বেড়ায়, এমনকি তের পাশের সিটে বসে। তের ড্রেস আপ থেকে শুরু করে কাজ সব বিষয়ে কায় আছে। কে এই কায়? তেকে নিজের করে নিতে চাইলে তার কাছে কোনো ব্যাপারই না। না, জাঙ্কুক আর ভাবতে পারছে না কি করতে চাইছে তে। মনে পড়ে গেল একটু আগের কথা। নামজুন সাহেব সন্ধ্যায় বাসায় ফিরে অনেক হাসি খুশি ভাবে। তখন জিন জিজ্ঞাসা করে, কি হয়েছে? ইয়ং কোম্পানি রাজি হয়েছে আমার নতুন প্রজেক্টে কাজ করতে। এটা হলে আমাদের কয়েকশো কোটি টাকা লাভ হবে জিন। জাঙ্কুকও সেখানে উপস্থিত ছিল। নামজুন সাহেবের কথা শুনে জাঙ্কুক চমকালো না, চুপ করে ভাবলো তে রাজি হয়েছে মানে এখানে কোনো প্ল্যান আছে। তাই সে সিদ্ধান্ত নেয় তেকে কল করবে। তাই তো খুব ভালো হবে। জাঙ্কুক তুমি কি বলো? হ্যাঁ, হলে ভালো বলে উঠে চলে যায় নিজের রুমে। নামজুন আর জিন তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। এরপর জিহোপ তার বাকি পার্টনারদের শপিং মলের কথা বলে। তারা জানায় যেখানে হিয়ং কোম্পানি আছে সেখানে তারাও আছে। কাজ শুরু হয়, প্রায় 50 কোটি টাকার কাজ। কাজের মাঝামাঝিতে তে তার টাকা তুলে নেয়, আর সাথে বাকি কোম্পানিগুলো। নামজুনের মাথায় হাত, কি করবে? দিশেহারা নামজুন ছুটে যায় তের অফিসে, অনেক মিনতি করে তের কাছে। ওখানে একটা শপিং মল রয়েছে, সেখানে আরেকটা, এতটাও চলবে না, তাই আমি আমার শেয়ার তুলে নিয়েছি। বাকি কোম্পানিগুলো তুলে নিয়েছে। ওদের বিষয়ে আমি কিছু জানি না। এমন করবেন না, আমি পথের ফকির হয়ে যাব। তের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু জাঙ্কুকের জন্য সে এমন এসব করেছে। সেদিন যদি জাঙ্কুক তার বাবাকে অপমান না করতো তাহলে হয়তো তার বাবা মা আজ বেঁচে থাকতো। তে মুখ ফিরিয়ে নেয়। কাই নামজুন সাহেবকে চলে যেতে বলে। নামজুন অসহায় হয়ে বাসায় ফেরে। জিন জিজ্ঞাসা করতেই নামজুন সাহেব সব খুলে বলে। জাঙ্কুকও সেখানে ছিল, সে সব শুনে তের অফিসে ছুটে আসে। রিসেপশনের মেয়েটা তেকে কল দিয়ে বলে জাঙ্কুক এসেছে। তে জানায় অপেক্ষা করতে, সে বিজি আছে। জাঙ্কুক বুঝতে পারে তে তার সাথে কথা বলতে চায় না, তবুও জাঙ্কুক বসে থাকে। প্রায় 3 ঘন্টা পর তে জাঙ্কুককে তার কেবিনে ডেকে পাঠায়। জাঙ্কুক নিজেকে শক্ত করে নেয়, ভিতরে প্রবেশ করে। বলেন মিস্টার জাঙ্কুক, আপনার জন্য কি করতে পারি? জাঙ্কুক কায়ের দিকে তাকায়। তে বুঝতে পারে
পারে জাঙ্কুক কায়ের সামনে কিছু বলতে চাচ্ছে না, তাই তে কাইকে ইশারা করে। কাই কেবিন থেকে বেরিয়ে যায়। এখন বলেন, কেন করলে তে এমন? আমি কি করেছি? আমার শাস্তি কেন আমার বাবাকে দিচ্ছ? তে পাগলের মতো হাসতে থাকে। মিস্টার জিয়ন জাংকুক, আপনি বলছেন এই কথা? মনে আছে 7 বছর আগে আপনি কি করেছিলেন? আমার পাপের শাস্তি আমাকে দাও তে। আপনি আমার ভুলের শাস্তি আমার বাবা মাকে দিয়েছিলেন। আমি তোমার কাছে হাত জোড় করছি তে, আমার বাবা মরে যাবে। তে কান্না ভেজা কণ্ঠে বলে, আমার বাবা মা দুজনেই মারা গেছে। জাংকুক মাথা নিচু করে রাখে তের পায়ে পড়ে, কিন্তু তে তার সিদ্ধান্তে অটুট। আপনি চলে যান জাংকুক, আমি আপনার চেহারা দেখতে চাই না। জাংকুক তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। ভয় পেয়ে যায় তে, চিৎকার করে জাংকুককে ডাকতে থাকে, কিন্তু জাংকুক সাড়া দেয় না। তে কাইকে ডাকে। কাই ভিতরে ঢুকে দেখে জাংকুক অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তের দিকে তাকায়। তে মাথা নাড়িয়ে বোঝায় সে কিছু করেনি। আগে ওকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো কাই ভাইয়া। কাই ড্রাইভারকে কল দিয়ে গাড়ি বের করতে বলে। কাই জাংকুককে কাঁধে তুলে নেয় আর নিয়ে যেতে থাকে। তেও তার পিছু পিছু যায়। অফিসের সব স্টাফ তাকিয়ে আছে। কাই সোজা গাড়িতে গিয়ে বসে, সাথে তেও, আর হসপিটালে নিয়ে যায়। এর মধ্যে কাই নামজুনকে কল করে আসতে বলে। অপারেশন থিয়েটারের সামনে নামজুন সাহেব পায়চারি করছে। চোখে মুখে তার চিন্তার ছাপ। জিন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। তে বুঝতে পারছে না জাংকুকের কি এমন হয়েছে যে তাকে অপারেশন থিয়েটারে নিতে হবে, আর জিনি বা এমন মরা কান্না কেন করছে। তের যে খারাপ লাগছে না তা না, তারও খারাপ লাগছে। হাজার হোক ভালোবাসার মানুষ, মুখে যতই বলুক ভালোবাসে না, কিংবা শুধু প্রতিশোধ নিতে চাই, মনে মনে এখনো সে জাংকুককেই ভালোবাসে। ওই যে কথাই আছে না, মেয়ে মানুষ একবার কোনো ছেলেকে মন দিয়ে দিলে তাকে আর ভুলতে পারে না। তের অবস্থাটাও তাই। জাংকুকের ওপর প্রতিশোধটা শুধু জেদের বশে করছে, কিন্তু মনে মনে জাংকুককে সে এখনো ভালোবাসে। জাংকুককে শুধু বোঝাতে চেয়েছে এমন পরিস্থিতিতে পড়লে কেমন লাগে। কায়ও বুঝতে পারছে না কি হচ্ছে। জাংকুক তো শুধু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তাহলে কায় আর তে দুজন দুজনের মুখ চাওয়াচাই করছে। এর মধ্যে জিনের কান্নার বেগ আরো বেড়ে গেল। নামজুন সাহেব একইভাবে পায়চারি করছে। তে উঠে জিনের কাছে চলে গেল। মিসেস নামজুন, এভাবে কাঁদবেন না প্লিজ। আমার ছেলেটা বাঁচবে তো? ব্যাস, জিনের এই কথাটাই তের বুকটা ঝাঁঝরা করে দিল। বুকে শুরু হয়ে গেল প্রচন্ড ব্যথা। তে চেঁচিয়ে উঠল, না না, এমন কিছু হতে পারে না জাংকুকের সাথে। তের এমন ব্যবহারে সবাই অবাক হয়ে তাকালো তের দিকে। ম্যাম, আপনি ঠিক আছেন তো? কথাটা কাই তের কাঁধে হাত রেখেই বলল। তের এতক্ষণে হুঁশ ফিরল। কি বলতে যাচ্ছিল সে, ভিতরে থাকা সত্তা যেন বের হয়ে আসতেই চাইছে। কিছু না কাই, আমি বাসায় ফিরতে চাই। তে জিনকে সান্ত্বনা দিয়ে বাসায় ফিরে গেল। সে থাকতে চায় না এখানে। জিনের কথার মাঝে কিছু একটা ছিল যেটা তের মনে তোলপাড় শুরু করে দিয়েছে। যাওয়ার সময় রিসিপশনের মেয়েটাকে বলে গিয়েছে বিল সব হিয়ং কোম্পানির নামেই করতে। বাসায় ফিরে তে সোজা নিজের রুমে চলে গেল। যাওয়ার আগে কাইকে সব দিকে খেয়াল রাখতে বলেছে তে। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে তে না রুম থেকে বেরিয়েছে, না কারোর সাথে কথা বলেছে। একরকম ঘর বন্দি করে নিয়েছে নিজেকে। জেহব, সুগার, জিমিন, ওয়েন, কাই সহ সবাই অনেকবার ডেকেছে, কিন্তু কোনো সাড়া পায়নি। কাই ভাবছে ভালোবাসার মানুষটার কিছু হলে নিজেকে যে সামলে রাখা যায় না। তে আমিও পারিনি সেদিন তোমার এমন অবস্থা দেখে তোমার থেকে দূরে থাকতে। তুমি আমায় ভালো নাই বাসতে পারো, আমি তো বেসেছি। কথাগুলো ভেবে ফোঁস করে শ্বাস ছাড়ে কাই। লিভিং রুমে বসে চেঁচামেচির শব্দ শুনে সবাই সেখানে হাজির হয়, শুধু তে বাদে। তের কানেও গেছে শব্দগুলো, কিন্তু বের হয়নি। নামজুন সাহেব এসেছে, তের সাথে কথা বলতে চাই। জেহব আর সুগার দুজনেই অনেক রিকোয়েস্ট করে তাদের কাছে বলার জন্য, কিন্তু নামজুন সাহেব শুধু তের সাথেই কথা বলতে চাই। সুগার চলে গেল তের রুমের সামনে। তে বোন আমার, দরজা খোল। নামজুন সাহেব এসেছে, তোর সাথে কথা বলতে চাই। কি কথা? আমি জানি না, শুধু তোর সাথেই কথা বলবে লোকটা। অনেক আকতি মিনতি করছে, একবার বের হ বোন। কি বলতে চাই উনি? শুধু তোকে বলবে বলেছে। দরজা খুলে বের হলো তে। সোজা চলে গেল নামজুন সাহেবের সামনে। কি বলবেন? আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। তে মা, আমাকে ক্ষমা করে দাও মা। আপনাকে কে বললো আমার নাম তে? জাংকুক বলেছে। আজকেই প্রথম জানলাম তোমার নাম তে। না, আপনি ভুল জানেন, আমি ভি। না মা, জাংকুক মিথ্যা বলেনি, তোমার চোখ মুখ তাই বলছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার ছেলেটাকে বিয়ে করে নাও না মা। শাট আপ! মুখ সামলে কথা বলবেন। কোন সাহসে আপনার ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন? আমার ছেলেটা। থাক, আর কিছু বলতে হবে না, বেরিয়ে যান এখান থেকে। আমি তোমার পায়ে ধরছি মা, তুমি রাজি হয়ে যাও।
এই বলেই নামজুন সাহেব তের পা ধরতে চাই আর তে তখনই সরে যায়। কি করছেন মিস্টার নামজুন সাহেব? আপনি তো অনেক লোভী একটা মানুষ। যেই সব হারিয়ে পথে বসেছেন অমনি আমার সাথে নিজের ছেলের বিয়ে দিতে চলে এসেছেন। ছি ছি, আপনি এতটা নীচ জানা ছিল না। আর আপনার ছেলে, সে তো আমার নখেরও যোগ্য না। আমার কথাটা শোনো। কোনো কথা শুনতে চাই না, এখনই বের হয়ে যান আমার বাসা থেকে। আমার ছেলেটা বাঁচবে না তোমাকে না পেলে। কি? এটা আবার কোন নাটক? সত্যি, এটা কোনো নাটক না। আমার ছেলেটা ব্রেনে আঘাত পেয়েছে বড় একটা। আবার যদি সেরকম আঘাত পাই তাহলে আমার ছেলেটা মরেই যাবে। তে রুমে চলেই যাচ্ছিল। নামজুন সাহেবের শেষের কথাটা শুনে তার পা থেমে গেল। এতক্ষণ বাসার সবাই নামজুন সাহেব আর তের কথাগুলো শুনছিল। নামজুন সাহেবের শেষের কথাটা শুনে বড়সড় একটা ধাক্কা খায় সবাই। মা, আমার ছেলেটা বাঁচবে না। তুমি আমার ছেলেটার প্রাণ ভিক্ষা দাও মা। কার প্রাণ ভিক্ষা চাইতে এসেছেন মিস্টার নামজুন সাহেব? পরিচিত কণ্ঠ শুনে পিছনে ঘুরে তাকালো নামজুন সাহেব। স্যার আপনি? জি আমি। চিনতে পেরেছেন তাই ধন্যবাদ। কেন চিনতে পারবো না স্যার? সেই যে রিজাইন লেটার বাসায় দিয়ে চলে এলেন, আর কোনো খোঁজ খবরই পেলাম না। অনেক খুঁজেছি আপনাকে। কেন? শখের স্কুলটা বিক্রি করে দিতে হয়েছে আমাকে। ভালোই হয়েছে। স্কুল রেখে কি লাভ যদি নিজের ছেলেকেই মানুষ করতে না পারেন? আমাকে এভাবে লজ্জা দিবেন না স্যার। থাক, আপনি কার জীবন ভিক্ষা চাইতে এসেছেন? যার জন্য তার পরিবার হারিয়েছে, মরতে মরতে বেঁচে গেছে সে। নিজের সন্তানটাও পৃথিবীতে আসার আগেই শেষ। গঙ্গীয় সাহেবের কথা শুনে তের বাবা মা আর নিজের সন্তানের কথা মনে পড়ে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে তে। জীবন গিয়ে তেকে জড়িয়ে ধরে। সবার চোখে পানি, নামজুন সাহেবের চোখেও পানি। কাঁদিস না বোন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এতে আমার কি ভালো ছিল বলতে পারো ভাইয়া? একটা লোক এতটা অন্যায় করার পরেও এসে ক্ষমা চাইছে আর বলছে তার ভুল হয়েছে। আমি কি করে তাকে ক্ষমা করে দিই বলো? আমার ছেলের ভুলের শাস্তি সে পেয়েছে মা। আল্লাহ তার বিচার করেছে। আমার ছেলে আর একবার আঘাত পেলে মরে যাবে। তুমি কি চাও জাঙ্কুক মরে যাক? তাহলে বলো, আমি চলে যাচ্ছি। দাঁড়ান নামজুন সাহেব, কি হয়েছে জাঙ্কুকের? নামজুন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো কায়ের দিকে। আমার ছেলে কাই মানুষের মতো মানুষ করেছি। কাই আপনার ছেলে স্যার? জি। বলেন আপনি যা বলতে চান। নামজুন সাহেব বলতে শুরু করে। আজই প্রথম জানতে পারলাম ভিতে। এই নামটা আরো 4 বছর আগে শুনেছিলাম প্রথম জাংকুকের মুখে। জাংকুক কোমা থেকে বেরিয়ে সর্বপ্রথম তে বলে চিৎকার করে উঠেছিল। 7 বছর আগে জাংকুক একটা অ্যাক্সিডেন্ট করে আর সে কোমায় চলে যায়। তার 3 বছর পর জাংকুকের হুঁশ আসে আর জাংকুক তে বলে চিৎকার করে ওঠে। কিন্তু জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হলো কি করে? তা আমরা জানি না। আর জাংকুকও আজ পর্যন্ত আমাদের কিচ্ছু বলেনি। তের নাম আমরা প্রথম সেদিন জাংকুকের মুখে শুনেছিলাম, অবাকও হয়েছিলাম আমরা। কারণ আমরা জানতাম জাংকুক লিসাকে ভালোবাসতো আর ওদের বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু লিসা জাংকুকের অ্যাক্সিডেন্টের পর অন্য কাউকে বিয়ে করে নেয়। কিন্তু জাংকুক কোমা থেকে বের হওয়ার কিছুদিন পর লিসার তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয় আর তারা মারা যায়। একটা পরিবারকে ধ্বংস করে দিয়ে সে নিজেও ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। পাপ কখনো কাউকে ছাড়ে না, বুঝতে পেরেছেন নামজুন সাহেব? সেই অ্যাক্সিডেন্টের পর জাংকুকের মাথায় বেশি আঘাত লাগে। ডাক্তার বলেছিল পরবর্তী সময় আবার কখনো আঘাত পেলে তাকে বাঁচাতে পারবো না। শুধু তাই না, জাংকুক যখন জোর দিয়ে কোনো কিছু ভাবে আর মাথায় প্রেসার পড়ে তখনই জ্ঞান হারিয়ে যায়। আর এরকম চলতে থাকলে আমার ছেলেটা বাঁচবে না। মা, আমার ছেলেটাকে মাফ করে দাও। কিন্তু সেদিনের পর থেকে জাংকুক কারোর সাথে কথা বলে না। প্রয়োজন ছাড়া এতিমখানাও খুলেছে 2টা, কিন্তু আমরা এসবের কিছুই জানতাম না। আমি জানি, আমার বিশ্বাস ছিল আপনার উপর, কারণ আপনি কখনো অন্যায় কিছু করবেন না। কিন্তু সেদিন জাংকুকদের বাবাকে অপমান করেছিল। গেটের সামনে থেকে আমরা অনুরোধ করেছিলাম একটাবার আপনার সাথে দেখা করার, কিন্তু ও হয়তো বুঝতে পেরেছিল আপনি জানতে পারলে কি হবে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি বলিও গঙ্গীয় সাহেবের হাত ধরে কেঁদে দেয় নামজুন সাহেব। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, ওই মেয়েটার কাছে ক্ষমা চান। গঙ্গীয় তেকে দেখিয়ে কথাটা বলে। নামজুন সাহেব তের কাছে ক্ষমা চাই, তের পায়ে ধরতে চাই। তের চোখের পানি বাদ মানছে না। বোন, বলি কি, তুই ভেবে দেখ, অনেক তো শাস্তি পেলো, এবার না হয় কাইতের কাঁধে হাত রাখে।
এখনো ভালোবাসো জাঙ্কুককে? তোমার আচরণে বোঝা চাই। আমি বলি কি, তুমি না হয় ওর সাথে কথা বলো, তারপর যা শাস্তি দেওয়ার দিও। ও যদি মরে যায় তাহলে কাকে শাস্তি দিবে? না না, জাঙ্কুকের কিছু হবে না, আমি যাব হসপিটালে, আমাকে নিয়ে চলো। কায়ের থেকে নিয়ে গাড়িতে বসায় আর ড্রাইভ করতে শুরু করে। সাথে জব সুগা সহ সবাই আসে। জাঙ্কুকের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সে কেমন যেন করছে। ডাক্তার কাউকে ঢুকতে দিচ্ছে না কেবিনে। জিন চিৎকার করে কাঁদছে। তেকে দেখে জড়িয়ে ধরে, কিছু হবে না জাঙ্কুকের বলে কেবিনে ঢুকে এগিয়ে যায়। তখনই ডাক্তার বেরিয়ে আসে। কি হয়েছে ডাক্তার? জাঙ্কুকের বাড়ির লোক কই? তখনই নামজুন সাহেব ছুটে আসে। কি হয়েছে ডাক্তার? আপনার ছেলে মনে হয় নিজেই বাঁচার ইচ্ছা ছেড়ে দিয়েছে, কোনো রেসপন্স করছে না। না, আমি বিশ্বাস করি না। আপনি আমাকে ভিতরে যেতে দিন। ইনি কে? ওইতে। ও, আপনি তে? আসুন আসুন, ওকে এখনই অপারেশন থিয়েটারে নিতে হবে। তে ডাক্তারের পিছু পিছু যায়। জাঙ্কুককে নিয়ে আসা হয়েছে অপারেশন থিয়েটারে। তে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের হাতটা ধরে, তারপর কানের কাছে গিয়ে বলে, জাঙ্কুক আমি এসেছি, আমি তে। তোমার তে ফিরিয়ে দিবে আমাকে? বলো, তোমাকে যে বাঁচতে হবে আমার জন্য হলেও। ব্যাস এতটুকুই কথা। তারপর তে বেরিয়ে যায় অপারেশন থিয়েটার থেকে। তের চোখে পানি। সে আজ আর জোরে কাঁদছে না। কার থেকে প্রতিশোধ সে নিতে চেয়েছিল, যে কিনা ভুলের শাস্তি আগে থেকেই পেয়ে আসছে। আমার ছেলেটা একটু আগে তোমার কথা বলেছিল, সে তোমার সাথে অন্যায় করেছে, ভুল করেছে। তোমার পরিবারের খুনি, তার বেঁচে থাকার কোনো লাভ নেই বলতে বলে উত্তেজিত হয়ে পড়ে আর এই অবস্থায় চলে এসেছে। তেমা, আমার ছেলেটাকে মাফ করে দাও প্লিজ। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ভুল জাঙ্কুক করেছে, আর আমি এসবের কিছুই জানতাম না। আজকে প্রথম জানতে পেরেছি, আর আমি ওকে ক্ষমা করে দিয়েছি। কথাগুলো বলেতে কাইকে ডেকে নিয়ে হাসপাতালের বাইরে চলে যাই। কেটে গেছে 5টা বছর। তে একটা মোটা ফ্রেমের চশমা পরে লিস্ট করছিল। তখনই কাই হন্তদন্ত হয়ে বাসার ভিতরে প্রবেশ করে। তে, ফাজলামোর একটা সীমা থাকা দরকার। তে চশমাটা ভালোভাবে চোখে লাগাতে লাগাতে বলল, কাই ভাইয়া আবার কি হয়েছে? তুমি আমার জন্য অ্যাসিস্ট্যান্ট রেখেছো, ভালো কথা। একটা ছেলে অ্যাসিস্ট্যান্ট রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত? কেন, জেনি আবার কি করেছে? কাই হাতের ফাইলটা তের দিকে এগিয়ে দিতে দিতে বলল, নিজেই দেখে নাও। তে ফাইলটা হাতে নিয়ে দেখছে আর হাসছে। তোমার হাসি পাচ্ছে অনেক, তাই না? ভুল কি করেছে? সে তোমাকে ভালোবাসে, সেটা প্রকাশ করেছে। তুমি তো সব জানো। কাউকে ভালোবাসলে সেটা বলে দিতে হয়, চেপে রাখতে হয় না। তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা সবাই করবে এমনটা ভাবা উচিত না। মেয়েটা ভালো, বিয়ে করে ফেলো। সম্ভব না তে, কারণটা তুমি ভালো করেই জানো। না জানি না, পাগলামির একটা সীমা থাকা দরকার। কথাটা তে চেঁচিয়েই বলে। তের চিৎকার শুনে বাসার সবাই সেখানে উপস্থিত হয়। তে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। কি হয়েছে তে? এত চেঁচামেচি কেন করছো? মা কিছু হয়নি। তাহলে চেঁচিয়ে উঠলে কেন? মা কিছু না। কায়ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই যার যার রুমে চলে যায়। কাই এতক্ষণে খেয়াল করেছে তে আজকে আবার সাদা শাড়ি পরেছে। সরি কাই ভাইয়া, আমি এভাবে বলতে চাইনি। তে আবার সাদা শাড়ি পরেছো? কেন তে? মনটা আজ ভালো নেই কাই ভাইয়া, আমি রুমে যাচ্ছি। আর জেনিকে বলে দিব সে যেন তোমাকে আর বিরক্ত না করে। কাই কিছু বলার আগেই তে নিজের রুমে চলে যায়। আলমারি থেকে একটা ছবি বের করে আর তাতে হাত বুলাতে থাকে। কি হতো আমার কাছে থেকে গেলে? আমাকে অপরাধী করে চলে গেলে কেন জঙ্কুক? হ্যাঁ, হাতের ছবিটা জঙ্কুকের। মনে পড়ে গেল 5 বছর আগের কথা। সেদিন তে অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর ডাক্তার জাঙ্কুকের ট্রিটমেন্ট শুরু করে। এতে জাঙ্কুকের জ্ঞান ফিরলেও ডাক্তার জায়গায় জাঙ্কুকের হাতে বেশি সময় নেই। একে তো জাঙ্কুক অসুস্থ ছিল, দ্বিতীয় জাঙ্কুক অনেক বেশি টেনশন করত আর মদও পান করত। তাই একেবারে এ যাত্রায় জাঙ্কুকের সমস্যা বেশি হয়েছে। সবাই একে একে ভিতরে গিয়ে রোগীকে দেখে আসুন, কিন্তু কেউ কাঁদবেন না কিংবা রোগীকে উত্তেজিত করবেন না। জিন হাউমাউ করে কাঁদছে। তে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। একে একে সবাই জাঙ্কুকের সাথে দেখা করেছে। জাঙ্কুক শুধু বারে বারে দরজার দিকে তাকাচ্ছে তেকে দেখার জন্য। কাই ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে কেবিন থেকে বের করে দেয় আর তেকে ভিতরে পাঠিয়ে দেয়। তে আমার কাছে আসবে না? এখনো রাগ করে থাকবে? ক্ষমা করতে পারোনি আমাকে এখনো? তে এবার নিজের কান্না আটকাতে পারলো না, কেঁদে দিল। জাঙ্কুক হাত বাড়াতে তে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়ে। জাঙ্কুক তে দুজনেই কাঁদছে।
তোমার প্রতি যারা অন্যায় করতে আমাকে বাধ্য করেছিল আমি তাদের শাস্তি দিয়েছি। তে কার কথা বলছো জাঙ্কুক? লিসা। মানে মানে লিসা সেদিন আমার ড্রিঙ্কে উত্তেজিত হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল আর বারে বারে বাজে কথা বলে আমার রাগকে বাড়িয়ে দিয়েছিল। তাই আমি সেদিন তোমার সাথে এমনটা করেছিলাম। পরে লিসাও আমাকে ধোকা দিয়েছে। তে সে আমি ছাড়া আরো অনেক ছেলেদের সাথে মেলামেশা করতো। আমি পরে বুঝতে পারি আমি লিসাকে না তোমাকে ভালোবাসি। তাই যেদিন তোমার বাবাকে অপমান করার পর আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে শুনি তোমার পরিবারের কেউ বেঁচে নেই। প্রতিবেশীরা বলাবলি করেছিল তুমিও নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছো, কিন্তু বিশ্বাস করো আমি বিশ্বাস করিনি। সেদিন তুমি মারা গেছো। আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে। সেই তুমি এলেতে অনেক দেরি করে। চুপ করো জাঙ্কুক, তোমার কিছু হবে না। সেদিন তোমাদের বাড়ি থেকে ফেরার সময় লিসা ট্রাক দিয়ে আমার গাড়ি ধাক্কা দেয়। ভাগ্যবশত আমি বেঁচে যাই আর কোমায় চলে যাই। কোমা থেকে বেরিয়ে আমি খোঁজ নিয়ে জানতে পারি লিসার কর্মকাণ্ড। তাই তো লিসাকেও বাঁচতে দিইনি আমি। আমার পিছনে এত কিছু হয়ে গেল আর আর আমি কিছু জানতেও পারলাম না। একটা কথা বলবো তে? বলো। অনেক ইচ্ছে ছিল তোমাকে আমার বউ বানাবো, তার হলো না তে। আমাকে ক্ষমা করে দাও তে। এমন করে বলো না জাঙ্কুক, আমাকে মাফ করে দাও তুমি তে। বিয়ে করবে আমায়? আমার হাতে সময় নেই। করব বলে এক ছুটে বেরিয়ে গেল কেবিন থেকে। গিয়ে সবাইকে সবটা খুলে বলল, কিন্তু ডাক্তাররা এতে নারাজ। কিন্তু যে সব বুঝিয়ে বলল ডাক্তারকে। ডাক্তার রাজি হলো। নামজুন সাহেব কাজী নিয়ে এলেন। তে আর জাঙ্কুকের বিয়ে পড়ানো হলো। সবাই থেকে জাঙ্কুকের কাছে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে নিল। তে এখন মরেও শান্তি পাবো। এমন কথা বলো না জাঙ্কুক। আমি তোমাকে বিদেশে নিয়ে যাব, উন্নত চিকিৎসা করাবো। জাঙ্কুক মলিন হাসলো, তারপর ফিসফিস করে বলল, তে আমাকে একটু বুকে জড়িয়ে নিবে? তে এক মুহূর্ত দেরি করলো না, জাঙ্কুককে নিজের বুকে জড়িয়ে ধরলো। এখন শান্তি লাগছে তে? একটা কথা দিবে? বলো। আমার অনুপস্থিতিতে আমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো আগলে রাখবে। কথা দিলাম জাঙ্কুক। তার কথা শেষ হতেই জাঙ্কুক তার হাতটা ছেড়ে দিল। তে দেখলো জাঙ্কুক আর রেসপন্স করছে না। চিৎকার দিয়ে কেঁদে উঠে তে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে জাঙ্কুককে মৃত ঘোষণা করে। পুরো হসপিটাল জুড়ে শোকের ছায়া নেমে আসে। বর্তমান তে চিৎকার করে কাঁদছে। গঙ্গীয় সাহেব দরজার সামনে এসে ফিরে গেল। সেদিনের পর থেকে জিন, নামজুন, গঙ্গীয় কাইতের সেই টিনের বাড়িতেই থাকতে শুরু করে। শুধু আগে 2টা রুম ছিল, এখন আরো 4টা রুম বানিয়েছে। জব, সুগা, জিমিন, ওয়াইনের বিয়ে হয়েছে। ওরা প্যারিসে থাকে, মাঝে মধ্যে ঘুরতে আসে। তেকেও বলেছিল সবাই মিলে না হয় সেখানেই থাকবে, কিন্তু তে নিষেধ করেছে। কারণ জাঙ্কুকের কবর তার বাবা মায়ের কবরের পাশেই দেওয়া হয়েছে। সে জাঙ্কুককে ছেড়ে কোথাও যেতে চায় না। কায়ও বিয়ে করেনি। এভাবেই দিন কাটছে ওদের। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা অপূর্ণতাও পূর্ণতা পায়। এখানে তের ভালোবাসাটা ছিল নিঃস্বার্থ আর কায়ের ভালোবাসাটাও ছিল নিঃস্বার্থ, কিন্তু কারোর ভালোবাসাটাই পূর্ণতা পায়নি।